আমি প্রথমে আমার ব্যক্তি সম্পর্কে এক দুটা ইনফরমেশন শেয়ার করি। আমার একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একই সাথে একটা বিষয় আছে, সেটা হলো আমাকে বাহ্যিকভাবে যেরকম দেখা যায়, দূর থেকে মানুষের সবার যে আমার ব্যাপারে যে প্রেডিকশন, একটা বড় ধরনের প্রেডিকশন দূর থেকে যারা করে সবাই ভুল করে। আমাকে সবাই মনে করে যে আমি খুব একেবারে রাগী একটা মানুষ, অথবা মানুষের সাথে খুব একটা মিশি না, কারোর সাথেই খুব একটা ফ্রি ভাবে অন্তরঙ্গভাবে মনের কথা শেয়ার করি না। অথবা আবার অনেকে মনে করে যে আমি শুধু বড় বড় কথা বলি, কাজের মধ্যে আমার পরিকল্পনা থাকে না, এবং আমি পর্দার অন্তরালে খুব নিবিড়ভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার মানুষ না। এরকম একটা প্রেডিকশন সাধারণত জনসমাজে বা জনসম্মুখে আমার ব্যাপারে হয়। কিন্তু আমি আমাকে নিয়ে যতটুকু অ্যানালাইসিস করেছি, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার যতটুকু পর্যবেক্ষণ, তাতে আমি আমার একান্ত মামুনুল হককে আমি এই যা কিছু বললাম এর সম্পূর্ণ বিপরীত দেখি। কেউ যদি একবার আমার এই জীবনে যাদের সাথে আমার ঘনিষ্ঠতা হয়েছে, আমার এখন বয়স চলছে 53 বছর, আমার মনে পড়ে না যাদের সাথে আমার একবার ঘনিষ্ঠতা হয়েছে জীবনে কখনোই কেউ আমার থেকে সটকে পড়েছে এমন নাই। অর্থাৎ যাদের সাথে আমার একবার সুসম্পর্ক গড়ে ওঠে এবং একটা বোঝাপড়া গড়ে ওঠে, তারা কেউ আর আমার মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে পারে না। এটা আমার খুব আত্মবিশ্বাসের একটা কথা। দ্বিতীয় বিষয় হলো যে আমি যতটা না প্রকাশ্য ময়দানে খুব জোরে জোরে কথা বলি, বড় বড় কথা বলি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার অনেকগুলি কাজ, যেটা বছরের পর বছর, যুগের পর যুগ পরিকল্পনা নিয়ে আমি সেই কাজগুলিকে বিন্যস্ত করতে থাকি, এবং আমার দীর্ঘ প্রায় 1.5 যুগের একটা পরিকল্পনার পর আমি আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এবং জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার এই নির্বাচনে আসার, জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার জন্য আমার ব্যক্তিগত প্রায় 18 বছরের একটা দীর্ঘ জার্নি আছে। 18 বছর আগে থেকে আমি পরিকল্পনা করে আজ এই পর্যায়ে এসে উপনীত হয়েছি। যাই হোক, এই কথাগুলি আমি এই জন্য বললাম যে কোনো ধরনের আলাপ আমার সাথে যে কেউ করতে পারে, এবং যে কোনো প্রশ্ন আমাকে যে কেউ করতে পারে, এবং আলহামদুলিল্লাহ প্রশ্ন করে কেউ আমাকে বিব্রত করতে পারে না। এবং আমার খুব কনফিডেন্স এই ব্যাপারে যে প্রশ্ন করে কেউ আমাকে আটকাতেও পারে না, আলহামদুলিল্লাহ। কেন এই কনফিডেন্সটা? কারণ এই সকল অনেকগুলি পরিস্থিতির মধ্য দিয়ে পথ চলেই আজ এই পর্যায়ে এসে আমি দাঁড়িয়েছি। পড়াশোনা করেছি এবং বিভিন্ন সমাজের অঙ্গনে আমার পদচারণা রয়েছে। পুঁথিগত জ্ঞানের চেয়ে প্র্যাকটিক্যাল এবং বাস্তব যে অভিজ্ঞতা, আমার সেই অভিজ্ঞতার ঝুলিটা অনেক বেশি সমৃদ্ধ। এই কারণে আমি আশা করছি যে আগামীর বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশে বিনির্মাণ করার জন্য, জুলাই স্প্রিট এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বাংলাদেশে যাদেরকে কাজ করতে হবে তাদেরকে আমার প্রয়োজন এবং আমাকে তাদের প্রয়োজন। আমি আজকের এই পর্বে ফরমাল বক্তব্য রাখার চেয়ে আমরা
পারস্পরিক মত বিনিময় এবং প্রশ্নোত্তর এই পর্বটাকেই বেশি গুরুত্ব দেই, যাতে স্পেসিফিক টু দ্য পয়েন্ট আমার কথা হয়। আমার তো বক্তব্য আপনারা শুনে নিন, এবং আমার এই বক্তব্যের মাধ্যমেই মানুষ আমাকে চিনে, যার কারণে আমার এই বক্তব্যের তীব্রতা, বক্তব্যের বলিষ্ঠতা আমার জীবনের অন্যান্য দিকগুলোকে ঢেকে দিয়েছে। আমি চাই আমার বক্তব্যের এই বলিষ্ঠতার পর্দা ভেদ করে আমি প্রকৃত এবং পূর্ণাঙ্গ যে মামুনুল হকটা, সেটা আমার প্রজন্মের সামনে তুলে ধরতে, এবং এটার জন্যই আজকে আমি বক্তব্য দেব না, আমি আজকে কথা বলবো। আমার মনে হয় যে আমরা খুব সহজেই আমার কাছে যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমরা আমাদের আজকের এই পর্বটাকে আমরা উদযাপন করব, এবং এই পর্বটাকে আমরা একটা অর্থবহ করে গড়ে তুলব। আমার মনে হয় যে আমাদের হাতে যে মাইক্রোফোনগুলো আছে, মামুনুল হককে প্রশ্ন করতে চান কারা কারা? অনেক মানুষ। আমরা চেষ্টা করব যে পর্যায়ক্রমে এই প্রশ্নগুলো নিয়ে আসতে। হ্যাঁ, কিভাবে দিবেন শুনেন। আবার কেউ এটা মনে না করে যে আগে প্রশ্নকর্তা সব সাজানো আছে। আমি কিন্তু জানি না এখানে আসলে কারা কোন অ্যাঙ্গেল থেকে এসেছেন। মানে সাম্প্রতিক সময় আমার এত বেশি ব্যস্ততা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। গতকালকে আমি সারাদিন ছিলাম ঢাকার বাইরে, 4 জেলায় সকাল থেকে রাত 10টা, সাড়ে 10টা, 11টা পর্যন্ত 6টা সমাবেশ করেছি। ঢাকা থেকে গিয়েছি একেবারে বাংলাদেশের সীমান্তে হালুয়াঘাট, সেখান থেকে ফুলপুর থেকে নেত্রকোনা, ধুবৌড়া, একেবারে বিরিশিরির কাছে আরেক মানে বাংলাদেশের সীমান্তে। সেখান থেকে গিয়েছি কিশোরগঞ্জ থেকে গিয়েছি ভৈরব থেকে নরসিংদী। এগুলি সব করে এসে আবার কিন্তু আজকে সকালে আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সকাল 10:30টায় আমাদের দলীয় ইশতেহার মিডিয়ার সামনে প্রকাশ করেছি। সেখান থেকে এসে আরেক জায়গায় জুমাতে পার্টিসিপেট করেছি। জুমার নামাজ সেরে আবার মিছিল ছিল, সেই বিশাল মিছিল করে আবার আমরা হাসনাত আবদুল্লাহকে বিদায় দিয়ে সোজা আপনাদের এখানে এসে আপনাদের সাথে মিলিত হয়েছি। কাজে এই আয়োজনটা যারা করেছে তারাই বলতে পারবে সম্পূর্ণ আয়োজন কি, এবং কারা এখানে আজকে আমাদের এই সেশনে আমরা কারা মিলিত হয়েছি। সুতরাং আমার মনে হয় যারা প্রশ্ন করেছে বা হাত তুলেছে, প্রথমে তাদের সকলকেই প্রশ্নগুলো দিয়ে তারপরে নতুন করে যদি কেউ আবার হাত তোলে, আবার একটু কষ্ট করে হাতগুলো তুলবেন। সংখ্যায় কি বেশি হয়ে যাচ্ছে এখন আবার? আচ্ছা, আমরা শুরু করি, পেছন দিক থেকে শুরু করি। হ্যাঁ, একেবারে পেছন থেকে। একটা প্রশ্ন একবার চলে আসলে কেউ রিপিট করবেন না ইনশাল্লাহ। বোনেরা মনে না করে যে পিছন থেকে শুরু করেছি তাইলে আমরা বাদ পড়ে যাব না, আমরা চলে যাবো তাড়াতাড়ি সামনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 34-এর একজন ভোটার, আর আমি জুলাই আন্দোলনের একজন আহত। আমার একটা প্রশ্ন, আমি আসার সময় অনেক চার দোকানে বসি, মানে বলে যে ভাই কিছু কিছু দল মানে জোরভাবে মানে তাদের প্রচারণায় যেতে হয়, এটা কেন? এটার উত্তরটা আমি এই মানে 13-র জন্য জানি না হয়, কেউর জন্য কোনো জোর না হয়, ফুটপাতের দোকান মানে জোরপূর্বক নির্বাচনী প্রচারণায় আসতে বাধ্য করা হয়। জি, আমার জানা মতে আমার প্রচারণায় জোর করার তো কেউ নাই। ঠিক, আমার এখানে যারা আছে এবং প্রচারণায় সবাই স্বতঃস্ফূর্তভাবেই আমাদের প্রচারণায় অংশগ্রহণ করে। বাকি যাদের রাজনীতিটাই সন্ত্রাস নির্ভর, তাদের সেখানে জোরাজুরি না করলে তো সন্ত্রাস হয় না, সন্ত্রাস না হলে তাদের রাজনীতি হয় না, তাদের কথা তো ভিন্ন। এবং সেই আমার অঙ্গীকার হলো, আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশের রাজনীতি থেকে আমরা দুটো ভূতকে তাড়াবো। একটা হলো বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের উপর চেপে বসা সন্ত্রাস এবং পেশি শক্তির ভূত, আর একটা হলো দুর্নীতি এবং লুটপাটের ভূত।
এই দুই ভূতকে বিতাড়িত করেই আমরা আমার বাংলাদেশের রাজনীতিকে পরিশুদ্ধ করবো ইনশাআল্লাহ। এরপরে আপনি সোজা সামনের দিকে চলে আসবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে নাসিরউদ্দিন রবিন, আমি আদাবরে থাকি, আদাবরের ভোটার। আমার একটা প্রশ্ন বলতে একটা সমাধান প্রয়োজন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সেকের থেকে সারাদিন গ্যাস থাকে না আর কি, এই রিলেটেড আপনার আসলে পরিকল্পনা কি? আরেকটা, আমার অফিস হচ্ছে চাঁদ উদ্যান, একজন একটা। আচ্ছা, আরেক একটু ছোট করে কিশোর গ্যাংয়ের একটা অনেক না, বড় না, আধিপত্য, এটা তো নিয়ে অনেকেই কি বলবে। একজন একটা প্রশ্ন করি। আচ্ছা, হ্যাঁ, গ্যাসের সমাধানটা কি? হ্যাঁ, করা গ্যাসের যায়? সমস্যা। আসসালামু আলাইকুম। আচ্ছা, গ্যাস আমাদের দেশে বা আমাদের গ্যাসের যে ব্যবহার, রান্নার কাজে দুই ধরনের গ্যাস ব্যবহার হয়। একটা হলো লাইনের গ্যাস, তিতাসের গ্যাস থেকে, যেটা মানুষের বাড়িতে বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া আছে। আর একটা হলো যেটা সিলিন্ডারের মাধ্যমে যেই বিপণন হয় যেই গ্যাস। তো সাম্প্রতিক সময় আমরা দেখেছি দুইটা গ্যাসেই সমস্যা, লাইনের গ্যাসেও সমস্যা। এখানে তো আমরা বাসায় দেখি যে সকাল 7টা থেকেই গ্যাস নেই, কাজে রান্না করতে হলে যারা রান্না করে, সাধারণত আমাদের দেশের প্রচলন হলো মহিলারা রান্না করে, তাদেরকে তাহাজ্জুদের নামাজের সময় উঠে রান্না শুরু করতে হয় এবং ফজরের আগেই রান্নাবাড়ি শেষ করতে হয়। আবার সারাদিন গ্যাসের কোনো খোঁজ নেই, আবার পরের দিন সন্ধ্যাবেলায় যদি গ্যাস আসে, একটা ভয়াবহ অবস্থা। এই জন্য সেখানে যারা লাইনের গ্যাসের উপর নির্ভর করেই যাদের সংসার জীবন চলে, তারা ভাই কঠিন বিপদে আছে। আর দ্বিতীয় দিকে যে সিলিন্ডার গ্যাস, যেটা সিলিন্ডারে করে যেই গ্যাসটা বিপণন হয় এলপিজি, সেটাতেও আরেক সমস্যা। সেটা হলো মাঝে মাঝে এটা মার্কেট আউট হয়ে যায়, বাজারে মজুদ স্বল্পতা, অনেক বেশি মূল্যে সেটা বিক্রি হয়। তো আসলে মূলত লাইনের যে গ্যাসের সমস্যা, এটা একটা জাতীয় সমস্যা। এটা শুধু মোহাম্মদপুর আদাবর এলাকার সাথে সংশ্লিষ্ট কোনো সমস্যা নয়। এই সমস্যার সমাধান করতে হলে যেটা করতে হবে, আমাদের জাতীয় নীতি নির্ধারণী বিষয়ে গ্যাস বিপণন সংক্রান্ত যেই মূল নীতিমালা, সেখানে এটা নিয়ে আলাপ করতে হবে এবং সেই আলাপ করে তারপরে সরকারি যেই মূল নীতি পলিসি আছে, সেই পলিসিতে সংশোধনী এনে তারপরে লাইনের গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। আমি আমার জনগণের কাছে এই ব্যাপারে যেই অঙ্গীকার করেছি ইতিমধ্যে অনেকের কাছেই, কারণ ভোট চাইতে গেলেই তো বিশেষ করে মহিলারা বলে যে গ্যাস লাগবে। তো আমি তাদেরকে যে অঙ্গীকার দিয়েছি সেটা হলো এই, যে আমি ঢাকা 13 আসন থেকে সারা দেশের গ্যাসের সংকট সমাধান করতে পারবো না। তবে আমি যেটা পারবো সেটা হলো যে বর্তমানে জাতীয় গ্রিড থেকে যেই পরিমাণ গ্যাস সরবরাহ হয়, তাতে আমার ঢাকা 13 আসন যতটুকু গ্যাস প্রাপ্য বা আমার সংসদীয় আসনের এলাকার মানুষের জন্য যেই গ্যাসটুকু সরকারিভাবে বরাদ্দ আছে, আমার সেই বরাদ্দটুকু আমার এলাকায় যেন যথাযথভাবে সাপ্লাই হয়, সরবরাহ হয়, সেটা আমি ইনশিওর করব। আমার এলাকার বরাদ্দ গ্যাস যেন এক চুল পরিমাণ এই এলাকা থেকে অন্য এলাকার দিকে ডাইভার্ট না করা হয়, সেটা আমি নিশ্চয়তা দিতে পারি। দ্বিতীয় হলো, এরপরে আমরা নীতি পলিসি নির্ধারণের ক্ষেত্রে দেশের জন্য, জনগণের জন্য যেটা কল্যাণকর হবে, দেশের সম্পদ গ্যাস, সেই সম্পদ দিয়ে দেশের মানুষ উপকৃত হবে, ভোগ করবে, প্রয়োজন পূরণ করবে, সেটা নীতি নির্ধারণের জায়গায় আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আর সিলিন্ডার গ্যাসের যে মজুদ, সেই ব্যাপারে আমার পরিষ্কার কথা যে এখানে অনেক সময় কৃত্রিম সংকট তৈরি হয়, সিন্ডিকেট তৈরি হয়ে বাজারে গ্যাসের মজুদ চাহিদার তুলনায় যোগানকে স্বল্প করে, চাহিদা এবং যোগান, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে থিওরি আছে, সেই থিওরিতে সাপ্লাইটাকে কন্ট্রোল করে ডিমান্ড বৃদ্ধি করা হয় এবং বেশি মূল্যে, চড়া মূল্যে সেই কৃত্রিম সংকট তৈরি করে বাজারে অতিরিক্ত মূল্য আদায় করার জন্য কৃত্রিম সংকট তৈরি করা হয়। সেই ক্ষেত্রে আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সক্ষম হব ইনশাআল্লাহ সরকারিভাবে।
আর বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যেটা করব বলে আমি প্রতিশ্রুতি দিয়েছি ইতিমধ্যে, সেটা হলো এই যে আমরা ব্যক্তি উদ্যোগে প্রয়োজনে আমরা অল্টারনেটিভ ওয়েতে প্রয়োজনে আমরা সিলিন্ডার গ্যাস আমদানি করব। আমদানি করে আমরা অল্টারনেটিভ মজুদ রাখবো। যদি কখনো কোনো সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করতে চায়, তাহলে আমরা আমাদের মজুদ থেকে সেই সিলিন্ডার গ্যাস স্বল্প মূল্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে আমরা মার্কেট ছেড়ে দিব ইনশাল্লাহ। তখন মানুষ, ভোক্তা সাধারণ, তারা ন্যায্য মূল্যে সিলিন্ডার গ্যাস পাবে ইনশাল্লাহ। এইভাবে আমরা গ্যাসের সংকটের নিরসন করব ইনশাল্লাহ। সামনে চলে আসেন, এখানে দেন, এই যে সামনের টেবিলে, ফার্স্ট টেবিলে, এখানে হাত তুলেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সামিয়া, 33 নম্বর ওয়ার্ডের ভোটার। আমার ফ্যামিলিতে 7 জন মেম্বার, 7 জনই আপনাকে ভোট দিবে, এটা নিশ্চিত ইনশাআল্লাহ। আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগে না, ভোট তো নিশ্চিত। এখন শাহেক, আপনার কাছে আমার একটা দাবি, আমরা মোহাম্মদপুরে মেয়ে যারা আছি, আমাদের জন্য একটা নিরাপদ মাঠ বা নিরাপদ একটা জায়গা দরকার, যেখানে আমরা নিরাপদভাবে কথা বলতে পারবো, নিরাপদভাবে চলতে পারবো এবং আমাদের কিছু আনন্দ মুহূর্ত কাটাতে পারবো। কারণ প্রত্যেকটা জায়গাতে, মাঠের জায়গা দেখতে গেলে ছেলেরা থাকে, আমরা স্বাধীনভাবে হাঁটতে পারি না। বিশেষ করে মুরব্বীরা যারা থাকে, তাদের ডায়াবেটিসের সমস্যা থাকে, তারা সঠিকভাবে হাঁটতে পারে না। আমরা বিভিন্ন পোশাক আশাক নিয়েও আমাদের অনেক সমস্যা হয়। আমরা আপনার কাছে চাই যে আমাদের মোহাম্মদপুরে মেয়েদের জন্য, শুধু মেয়েদের জন্য একটা স্থান, যেখানে আমরা মেয়েরা আনন্দ মুহূর্তগুলো কাটাতে পারবো এবং আমাদের কথোপকথনগুলো শেয়ার করতে পারবো, একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারবো। এবং আমাদের নিরাপদ একটা কর্মস্থান দরকার, যেখানে আমরা নারীরা সঠিকভাবে কাজ শিখতে পারবো এবং আগামীতে ভবিষ্যৎ করতে পারবো। প্রশ্ন একটা প্রশ্ন হয়েছে। ধন্যবাদ, সুন্দর একটা বিষয় উত্থাপন করার জন্যে। এই যে বিষয়টা, যে কথাটা আসলো যে পাবলিক জোন, এটা হলো খুব বেশি প্রয়োজন। এটা আমাদের শিশু কিশোরদের পক্ষ থেকেও, আমি খেলতে গেছি একদিন ওদের সাথে ক্রিকেট, ওরা আমাকে পেয়ে এই মাঠের আবদার করেছে। তো এই ব্যাপারে ইতিমধ্যে আমি আমার নির্বাচনী যে প্রচারণা এবং আমার নির্বাচনী যেই কমিটমেন্ট, যেই কথাগুলি আমি বলছি, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে বিশেষ করে আমাদের যে মোহাম্মদপুরের 2টা অঞ্চল আপনারা জানেন। একটা হলো পুরাতন ঐতিহ্যবাহী যে আবাসিক এলাকা, রিং রোডের পূর্ব দিকে, রায়ের বাজার থেকে পূর্ব দিকে যে অঞ্চলটা, এটা হলো মোহাম্মদপুরের প্রাচীন এলাকা, কয়েকশো বছর আগের নগরী বা 100 বছর আগের জনপদ। আর রিং রোড এবং সাত মসজিদ, এরপর থেকে রায়ের বাজারের পশ্চিম দিকে যে এলাকাটা গড়ে উঠেছে, সেটা হলো বিগত 40 বছরে এই এলাকাটা আমার চোখের সামনে গড়ে উঠেছে। নতুন মোহাম্মদপুর আর পুরান মোহাম্মদপুরের এই জাতীয় বিষয় সংকট 2 রকম। নতুন মোহাম্মদপুরে এই জাতীয় প্রচুর খাস জমি আছে, যেই খাস জমিগুলোর মালিক রাষ্ট্র তথা জনগণ। এটা পাবলিক প্রপার্টিজ এগুলো। কিন্তু এই প্রপার্টিজ গুলো, এই জায়গা জমিগুলো, এখানে 2 ধরনের জায়গা আছে। কিছু আছে খাল, এটা সরকারিভাবে, এগুলো খাল, সেই অনেক বহু আগে থেকে এগুলো খাল হিসাবে সেই জমিগুলো, সেই কিছু খাল ভরাট হয়ে কিছু খাস জমি, এগুলো বিভিন্ন ভূমিদস্যু কর্তৃক এগুলো জবরদখল হয়ে গেছে। সেই ভূমিদস্যুদের মাধ্যমে জবরদখলকৃত যেই খাস জমিগুলো আছে, প্রপার্টিস গুলো আছে, ল্যান্ডস গুলো আছে, খালগুলো আছে, আমার প্রথম অঙ্গীকার হলো সরকারি এই খাস জমিগুলো ভূমিদস্যুদের দ্বারা দখলকৃত যেই পাবলিক প্রপার্টিজ, যেগুলো প্রাইভেট প্রপার্টিজে রূপান্তরিত হয়ে আছে, এগুলোকে আবার তাদেরকে উচ্ছেদ করে সেগুলোকে আবার সরকারি খাস জমি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করবে ইনশাআল্লাহ। সেই জমিগুলোতে, যেগুলোতে খাল, সেগুলো খাল খনন করে খালের প্রবাহ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। এবং এই খালগুলোকে কেন্দ্র করে খালের 2 পাশ দিয়ে সুন্দর ওয়াকওয়ে তৈরি করে এবং খালে সুন্দর পানির প্রবাহ নিশ্চিত করে এখানে একটা সুন্দর পরিবেশ, যেটা কিছুটা বিনোদনেরও কাজ দিবে এবং হাঁটা চলার কাজ দিবে আমাদের, এই খালগুলোকে কেন্দ্র করে এটার একটা পরিকল্পনা।
আর হলো ওই যে সকল খাস জমি যেগুলো আছে অথবা নতুন যে সকল হাউজিং এখনো হচ্ছে, হাউজিং এখনো পর্যাপ্ত জায়গা আছে, সেই সকল হাউজিং কর্তৃপক্ষকে তাদের সাথে কথাবার্তা বলে হাউজিং করার জন্য সরকারের যে রুলস আছে সেখানে একটা স্পেস, একটা পার্সেন্টেজ রাখতে হয় পাবলিক জোন হিসাবে। সেই জায়গাগুলিও সব দেখা যায় যে হাউজিং কর্তৃপক্ষ সেগুলোকে ভোগ দখল করে রাখে। আমি একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি একটা হাউজিংয়ে রাস্তা হচ্ছে না, সিটি কর্পোরেশনকে বলে যোগাযোগ করে দিলাম রাস্তাটা করে দেন। সিটি কর্পোরেশন এগ্রি করলো যে ঠিক আছে আমরা রাস্তা করে দিচ্ছি, ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি, সে সব রোড করে ম্যাপ করে রাস্তা করে দিবে। আবার কিছুদিন পরে খবর নিলাম, হাউজিং কর্তৃপক্ষকে বললাম যে সিটি কর্পোরেশন আপনাদের রাস্তাটা করে দিচ্ছে, আপনারা সিটি কর্পোরেশনের সাথে কোঅপারেশন করেন। আমি নিজে কোঅপারেশন করে দিলাম, রাস্তা হয় না। ঘটনা কি, আবার সিটি কর্পোরেশনকে আমি ফোন দিলাম, তারা বললো যে হুজুর এই হাউজিং কর্তৃপক্ষ তারা প্লট মালিকদের কাছ থেকে, জমির মালিকদের কাছ থেকে যেই পরিমাণ, যেই পার্সেন্টেজ জায়গা রয়েছে রাস্তা করার জন্য, আমরা জানি যে হাউজিং এ যারা জায়গা কিনে প্রায় 20% জায়গা কম পায়, 25% জায়গা কম দেওয়া হয়, এবং এই জায়গাগুলি রোডঘাট করার জন্য। এবং এই জায়গাগুলো, এই রাস্তাগুলো সিটি কর্পোরেশনে এর মালিকানা হস্তান্তর করতে হয়। তখন সিটি কর্পোরেশন এখানে রাস্তাঘাট সব এভরিথিং, সমস্ত ফ্যাসিলিটিস এবং সব তারা এই সুবিধাগুলো এখানে দেয়। বলে যে এই জায়গাগুলোর রাস্তা সব হাউজিং কর্তৃপক্ষ নিজেদের নামে খেয়ে ফেলছে। এখন সিটি কর্পোরেশনকে লিখে দেওয়ার মতো এই হাউজিং এর কাছে কোনো রাস্তাই নাই। যেই রাস্তাগুলি আছে এগুলো ম্যাক্সিমাম হলো খাস জায়গা। অর্থাৎ তারা যে জমির মালিকদের কাছ থেকে হাউজিং কর্তৃপক্ষ যেই পোর্শনটা নিয়েছে সেই পোর্শনটা তারা বিক্রি করে খেয়ে ফেলছে, যার কারণে এখন সিটি কর্পোরেশনকে তারা হ্যান্ড ওভার করতে পারে না, রাস্তাও পাকা হবে না। এই ধরনের জটিলতা আছে। অর্থাৎ খাস জমি তো খায়, সাথে তারা হাউজিং এর প্লট মালিকদের কাছ থেকে যে জমিটুকু নেও সেটাও তারা খেয়ে ফেলে। এই হলো আমাদের অবস্থা। যাই হোক, আমার বক্তব্য, আমার অঙ্গীকার হলো এই হাউজিং কর্তৃপক্ষদের সাথে টেন্ডার করে তাদের সাথে এই বিষয়গুলো মিট করে তারপরে হাউজিংয়ে পাবলিক জোন সৃষ্টি করা, তারপরে সেখানে খাস জমিগুলো উদ্ধার করে সেখানে খেলার মাঠ শিশুদের জন্য, এবং যেটা প্রশ্ন করেছেন আমার উপর সেটা, তাহলে সেখানে অবশ্যই একটা লেডিস জোন আলাদা করতে হবে ইনশাল্লাহ। তো আমি ইনশাল্লাহ সেটা করবো যে তাহলে বড় কোনো একটা মাঠ যেটাকে আমরা এমনভাবে আয়োজন করব যে সেখানে অনলি লেডিস, তারা শুধুমাত্র ওখানে ওই পার্কটা তারা তাদেরকেই শুধুমাত্র অ্যালাউ করা হবে, সেখানে জেন্টস নট অ্যালাউ, এরকম একটা পরিবেশ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে মেয়েরা সেখানে তাদের জন্য অনেক সুন্দর পরিবেশ করা হলো, সেখানে তাদের জন্য সকালবেলা যেন তারা সকালে সন্ধ্যায় পায়চারি করতে পারে, হাঁটতে পারে, এবং সেখানে লেডিস গ্যাদারিং হতে পারে নিজেদের মধ্যে, সেখানে তারা গল্প করলো, কথা বললো, কোনো আয়োজন করলো, কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করতে পারে। এরকম একটা সেফটি দিয়ে নিরাপদ একটা জায়গা ইনশাল্লাহ করব। এটা আমার প্রত্যয় থাকলো, এটা আমার কমিটমেন্ট থাকলো ইনশাল্লাহ। এরপরে আমি শায়েখ সাহেবের কাছে আমার ছোট দুটো প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে আমাদের মোহাম্মদপুরের মেয়েদের নিরাপত্তা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, প্লাস হচ্ছে যে আমাদের যে শুধু যে পুরুষ যে বেকারত্বে আছে এমনটা না, মহিলাদের বেকারত্ব প্লাস হচ্ছে কর্মসংস্থান নিয়ে, আর হচ্ছে আপনার উদ্যোক্তা হিসেবে আপনার কোনো আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, যদি থাকে সেটা। হ্যাঁ, নারীর বেকারত্ব এবং নারীর নিরাপত্তা, নারীর কর্মসংস্থান এবং নারীর নিরাপত্তা, এই দুটো প্রসঙ্গ এসেছে বোনের প্রশ্ন থেকে। তো প্রথম কথা তো হলো যে নিরাপত্তা কনসার্ন যেটা, সেটা আমাদের এবারে নির্বাচনী প্রচারণায় প্রধান গুরুত্বপূর্ণ ইস্যু। আমি বারবার বলছি
যে মোহাম্মদপুর এখন একটা ক্রাইম জোন হিসেবে পরিচিতি পেয়ে গিয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং, এই তিনটা দিয়ে তারপরে এর মূল যে কেন্দ্রবিন্দু সেটা মাদকের সাম্রাজ্য। তো মূলত এইটাই মোহাম্মদপুর এবং আদাবর এই অঞ্চলের তাদের এই জনমানুষের, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে এবং এগুলোর সাথেই সম্পৃক্ত নারীর নিরাপত্তাটা আরো বেশি। যখন যেখানে ক্রাইম হয় সেখানে ক্রাইম জোনে একজন পুরুষ যতটা অনিরাপদ, একজন নারী স্বাভাবিকভাবে তার চেয়ে আরো বেশি অনিরাপদ। আমি যখন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, সেই নিরাপত্তাটা যেমন পুরুষকে ফ্যাসিলিটি দিবে এবং তার জন্য একটা নিরাপদ এলাকা উপহার দিবে, স্বাভাবিকভাবে নারীর জন্য সেটা আরো বেশি গুরুত্বের সাথে নারীর নিরাপত্তার বিষয়গুলিকে আমরা অগ্রাধিকার দেব ইনশাল্লাহ। এবং আমি একটা কথা দিতে পারি, আমার প্রত্যয় এবং আমার প্রত্যাশা যে ইনশাল্লাহ মোহাম্মদপুরের এই যে নিরাপত্তা জনিত যেই সংকট আছে, এই নিরাপত্তা জনিত সমস্যাটাকেই ফার্স্ট প্রায়োরিটি বেসিস আমার সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা সর্বাগ্রে এটা প্রাধান্য পাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় হলো নারীর কর্মসংস্থানের যে বিষয়টা এসেছে, নারীর কর্মসংস্থান শুধু নারী নয়, আসলে নারী পুরুষ সকলেরই কর্মসংস্থান, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, তাদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে নানা সাপোর্ট দেওয়ার জন্য এটা রাষ্ট্রীয় বিভিন্ন উদ্যোগ আছে। আমরা জানি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যুব উন্নয়ন যে একটা বড় ধরনের মন্ত্রণালয় এবং তার অধীনে অনেক বড় হিউজ অ্যামাউন্টের অর্থ বরাদ্দ হয়, বড় পরিকল্পনা হয়। দুর্ভাগ্যজনকভাবে অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরেও এই অর্থগুলোর ব্যাপকভাবে এগুলো মিসইউজ হওয়ার কারণে মানুষের মানে প্রকৃত কল্যাণে এটা ব্যবহৃত হয় না। তো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করেন, তো আমি আশাবাদী যে আমার যে অবস্থান সরকার এবং রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমার একটা অবস্থান জোরালো থাকবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আমি এটা আশাবাদী এবং আমি কথাও দিতে পারি যে এই যুব উন্নয়ন সহ এই জাতীয় যে সকল সরকারের জনসম্পৃক্ত যে বিভাগগুলো আছে, সেখানকার যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোকে মোহাম্মদপুর এবং আমার নির্বাচনী আসনের এই ধরনের যারা উদ্যোক্তা হতে চায় সেরকম ছেলে মেয়েদেরকে ইয়াং জেনারেশনের মধ্য থেকে তাদেরকে বাছাই করে তাদেরকে সেই যুব সরকারি বিভিন্ন কর্ম পরিকল্পনার আওতায় তাদেরকে নিয়ে এসে এবং সেখান থেকে অনেক সময় ফান্ডিংও করা হয় সরকারের পক্ষ থেকে, সেই ফান্ডিংগুলো নিশ্চিত করব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমার বড় ধরনের উদ্যোগ থাকবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি সরকারি উদ্যোগটাকে আমি টেনে আনবো আমার এলাকায় এবং আমার এলাকার ইয়াং জেনারেশনের জন্য সেই বরাদ্দটা যেন সুন্দরভাবে হয়, সেই উদ্যোগগুলো যেন হয়, ট্রেনিংগুলো যেন হয়, ট্রেনিংয়ের পরে ফ্যাসিলিটিসগুলো যেন তারা ভালোভাবে পায়, সরকারি ফান্ডিং যেটা হয় সেই ফান্ডিংটা যেন আমার এলাকার যুবকরা ইয়াং জেনারেশন তারা যেন এই বরাদ্দটা পায়, তারা যেন অগ্রসর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে সরকারি বাজেটকে যেরকম সরকারি পরিকল্পনার আওতায় যেরকম নিয়ে আসব, পাশাপাশি আমাদের ব্যক্তি উদ্যোগেও আমাদের অনেক সোশ্যাল ওয়ার্ক রয়েছে, ওয়েলফেয়ার অনেক প্রতিষ্ঠান আমাদের আছে, সেই সকল প্রতিষ্ঠানগুলোর আওতায়ও তৈরি করার জন্য বিভিন্নমুখী প্রশিক্ষণ এবং সাপোর্টিং প্রোগ্রাম হাতে নিব ইনশাআল্লাহ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারিয়াজ জামান পুলক, 33 নং ওয়ার্ডের একজন ভোটার। আমার যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনাদের জোট ক্ষমতায় যায় তাহলে এই যে হাদি ভাইয়ের হত্যার বিচার ঠিক কতদিনের মধ্যে আমরা পাবো, সে নিয়ে আপনাদের কি কোনো পরিকল্পনা রয়েছে কিনা, সেটাই আমার প্রশ্ন। আমাদের জোটের অন্যতম স্লোগানই তো হচ্ছে হাদি না মোদি। কাজে আমি মনে করি আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন এবং আমরা যদি বাংলাদেশের ক্ষমতা হোল্ড করতে পারি,
তাহলে আমাদের সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডাই আমাদের হবে, এবং এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে নিজস্ব দায়িত্ব নিয়ে আমি কথা বলতে পারি যে হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য, প্রকৃত দায়ীদেরকে খুঁজে বের করার জন্য এবং তাদেরকে বাংলাদেশের আইনে তাদেরকে বিচারের সম্মুখীন করার জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করব। এবং এটা আমি সুনির্দিষ্ট তারিখ তো এইভাবে বলা যায় না, যেহেতু এটা একটা বিচারিক প্রক্রিয়ার বিষয়। তবে এতটুকু অবশ্যই নিশ্চিত করতে পারি যে আমরা সংসদ প্রথম অধিবেশন হওয়ার পরে, প্রথম অধিবেশন শেষ হওয়ার আগেই হাদি হত্যাকাণ্ডের বিচার সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের কাছে একটা রাষ্ট্রীয় জবাবদিহিতামূলক একটা বক্তব্য আসার জন্য আমরা এটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং কতটুকু অগ্রগতি হলো, তার পরবর্তী টার্গেটটা কি, সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এবং পুলিশ কর্তৃপক্ষীয় একটা বক্তব্য যেন জাতির সামনে আসে, এটা আমরা সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার মধ্যেই এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা একটা নিশ্চয়তা আনবো ইনশাআল্লাহ। মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে ঢাকা 13-র একজন সাধারণ ভাই হিসাবে প্রশ্ন, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি থাকে, নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ধরা হয় আর কি। তো আজকে যেরকম আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করতে পারছি, আমি আমার প্রবলেমগুলো আপনার সাথে শেয়ার করতে পারছি, আগামীকাল আপনি যখন নির্বাচিত হয়ে ঢাকা 13 আসনে বসবেন, তখন কি আমি বা আমার মতো আমার ভাই বোন যারা আছে আপনার কাছে ইজি অ্যাক্সেস পাবে? এইটাই নিশ্চয়তা আমাদের দরকার। আমরা এমন একজন প্রতিনিধিকে চাই যে প্রতিনিধি সবার জন্য কাজ করবে। ঢাকা 13 আসনে যে আপনাকে ভোট দিল তার জন্য কাজ করবেন, যে ভোট দেয় নাই সেও আপনার ভাই, তার জন্য কাজ করবেন। দ্যাটস কল্ড ডেভেলপমেন্ট। সবাইকে নিয়ে আপনাকে আগাতে হবে। আমি জানতে চাই আপনি সেদিনও কি এরকম ইজি অ্যাক্সেস দিবেন কিনা? থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। খুব জরুরি প্রশ্ন করার জন্য। এই প্রশ্ন ইতিমধ্যে বারবার অনেক জায়গায় অনেকের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। এই প্রশ্নের সোজা সাপটা উত্তর কোনো ভনিতা ছাড়া, সেটা হলো আমি অনুভব করি, আমি ফিল করি এমপি হওয়ার অর্থটা কি। আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো আমার 4,08,000+ যে ভোটার এবং সেই ভোটারদের সাথে এই এলাকায় বসবাসরত যত নাগরিক আছে, এই ভোটারদের যারা সদস্য আছে, অর্থাৎ মোর অর লেস দেন 10 লাখ পিপলস যারা আমার এই সংসদীয় আসনে বসবাস করে। আমি মনে করি এমপি হওয়ার অর্থ হলো এই 10 লক্ষ মানুষের দায়িত্ব নেওয়া। কাজে এই 10 লক্ষ মানুষের যে দায়িত্ব আমি নিচ্ছি, আমি তো স্বেচ্ছায় নিচ্ছি, এই 10 লক্ষ মানুষের দায়িত্ব আমি স্বেচ্ছায় নিচ্ছি, চেয়ে নিচ্ছি। কাজেই এই 10 লক্ষ মানুষের দায়িত্ব যখন আমি চেয়ে নিচ্ছি এবং দায়িত্বশীল হওয়ার জন্য আমি নিজেকে জাতির সামনে উপস্থাপন করেছি, কাজেই এই 10 লক্ষ মানুষের ব্যাপারে আমাকে জবাবদিহিতা করতে হবে দুটো জায়গায়, দুটো না বরং 3টি জায়গায়। প্রথম জবাবদিহিতা করতে হবে আমাকে জনতার আদালতে, দ্বিতীয়ত আমাকে জবাবদিহিতা করতে হবে আমার নিজের বিবেকের আদালতে, তৃতীয়ত আমাকে এই 10 লক্ষ মানুষের জন্য, প্রতি ব্যক্তির জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে আমার আল্লাহর আদালতে। কাজেই আমি মনে করি আমার জন্য ফরজ নামাজের পরে, ফরজ ইবাদতগুলোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আমার যে আমার এই 10 লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষের প্রয়োজনে, যেখানে আমার প্রয়োজন, আমাকে আমার অবর্তমানে যেন কোনো একজন মানুষের কোনো একটা প্রয়োজন অপূর্ণ না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করা, সেটা হবে আমার রাজনৈতিক নেতৃত্বের এবং ধর্মীয় দায়িত্ব। কাজে ইনশাআল্লাহ আপনি যেটা বললেন, আপনারা যেটা বললেন, সেটার জন্য আমার সুনির্ধারিত কর্মপরিকল্পনা আছে। আমার পরিকল্পনা হলো
যে আমার আসনের 7টা ওয়ার্ড আছে, 28 থেকে নিয়ে 34 পর্যন্ত নম্বর ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশনের। প্রতিটা ওয়ার্ডে আমার পক্ষ থেকে একটা আয়োজন থাকবে, লোক নিয়োগ থাকবে, যারা ওয়ার্ডের যাবতীয় সকল বিষয়ে উইলিংলি আমরা নিজেরাই সেখান থেকে সংবাদগুলো সংগ্রহ করব, যে কোথায় কার কি সমস্যা, পার্সোনাল লাইফেরও যদি অথবা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যে কোনো ঝুট ঝামেলা যেগুলোতে আসলে একজন এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করার, ভূমিকা রাখার সুযোগ আছে, সেই জায়গাগুলোতে যেন আমরা রিচ করতে পারি। আমরাই যেন নিজেরাই আগে, আমাদের কাছে কেউ পৌঁছানোর আগে আমরাই যেন সেখান থেকে সংবাদটা তুলে আনতে পারি, সেরকম একটা আয়োজন আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। এক প্রথম। দ্বিতীয় হলো, এরপরে যদি আমরা রিচ করতে নাও পারি, প্রত্যেক ওয়ার্ডের মানুষের জানা থাকবে যে এই ওয়ার্ডে মামুনুল হকের অফিস এটা, এবং তার অফলাইন এবং অনলাইন, ডিজিটাল এবং অ্যানালগ দুইভাবেই প্রত্যেকটা মানুষ যেন আমাকে রিচ করতে পারে 24 ঘন্টা 7 দিন 30 দিন মাসের এবং বছরের 12 মাস সব সময় যেন একজন আমার আসনের প্রতিটি নাগরিক যেন আমাকে রিচ করতে পারে, তার জন্য আমার একটা আয়োজন থাকবে। আর এরপরে আমার এটাও প্রতিশ্রুতি, আমার 13 দফা ইশতেহারের মধ্যে শেষ ইশতেহারের দফা হলো এই, যে আমি মাঝে মাঝে হয়তো প্রতি 3 মাস অথবা 6 মাস অন্তর অন্তর আমি বিভিন্ন পাবলিক প্লেসে আমি আমার জনতার সামনে নিজেকে উপস্থাপন করব এবং তাদের সাথে ডায়ালগ করব, এবং সেখানে তারা আমার ব্যাপারে যে কোনো মতামত ব্যক্ত করতে পারবে সকলের সামনে। কারো যদি কোনো অভিযোগ থাকে, কেউ যদি আমার কাছে এসে আমাকে না পায়, সাক্ষাৎ করতে না পারে, সেই অভিযোগটাও সে জনতার আদালতে আমার সামনে আমাকে আসামি হিসেবে উপস্থিত রেখে মানুষের সামনে আমার ব্যাপারে অভিযোগ করতে পারবে। কাজেই আমাকে এই এলাকায় চলতে হলে, এই এলাকায় আমাকে থাকতে হলে মানুষের কাছে জবাবদিহিতা করে আমাকে এলাকায় থাকতে হবে ইনশাআল্লাহ। কাজেই এরকম একটা ব্যবস্থাপনা অবশ্যই থাকবে, যাতে প্রতিটি মানুষের প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে আমি যেন সর্বাগ্রে সাড়া দিতে পারি ইনশাআল্লাহ। এক ডান দিকে দেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান নোমান। আমি অনার্স 4th বর্ষের একজন ছাত্র। বর্তমান বাংলাদেশের জাতীয় নেতাদের মধ্যে আপনি অন্যতম একজন ব্যক্তি, তাই আমার প্রশ্নটি আমি জাতীয় পরিসরেই করতে চাই, এই মোহাম্মদপুর আদাবর থেকেও একটু বৃহৎ পরিসরে। আমাদের দেশের বর্তমান সংবিধানের অধিকাংশ আইনই ইসলামের সাথে সাংঘর্ষিক। আপনাকে আমরা ইসলামের অগ্রদূত হিসেবেই দেখি। সেই জায়গা থেকে আপনি যদি এমপি নির্বাচিত হন, তাহলে এই সকল আইনের বিরুদ্ধে আপনার অবস্থান কি হবে? বিশেষ করে সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা, মদের লাইসেন্স প্রদান এবং কেরু অ্যান্ড কোম্পানি ও ব্রিটিশ টোবাকো কোম্পানির ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? এবং শরিয়া আইনের প্রয়োগের ব্যাপারে আপনার এবং আপনার দলের অবস্থান কি হবে? এবং এটুকু আমরা কতটুকু আশা করতে পারি যে ভবিষ্যৎ বাংলাদেশ শরিয়া ভিত্তিক ইনসাফের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে? এবং যদি আপনারা এই বিষয়টি নিয়ে বক্তব্য প্রদান করেন বা শরিয়া আইন প্রতিষ্ঠা করেন, তাহলে কোন কোন ধাপে, কোন কোন উপায়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কয়টা ধাপে কি কি বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন, সেই বিষয়ে আমার একটু জানার বিষয় আছে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ব্যাপক এবং গভীর প্রশ্ন। তো এই প্রশ্নের খুব সংক্ষিপ্ত উত্তর হলো, আমাদের রাজনীতি শুধু রাজনীতি নয়, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যই তো হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, এবং এটা আমার ঈমানের অংশ। এই বিশ্বাসটা আমার ঈমানের জন্য অপরিহার্য যে আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা, সেটাই সকল মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহর দেওয়া সেই জীবন ব্যবস্থাটার নামই হলো ইসলামী শরিয়া। কাজেই সেই শরিয়াটা মানুষের মধ্যে
দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কিভাবে প্রয়োগ করব, সেই প্রয়োগ করার পদ্ধতির ক্ষেত্রে আমাকে তো অবশ্যই একটা প্রসিডিউর মেনটেন করে আমাকে অগ্রসর হতে হবে। সেই প্রসিডিউরটা যেহেতু আমরা বাংলাদেশের চলমান একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে রাজনীতি করতে হচ্ছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই যদি আমরা আশা যেটা করছি যে আমরা সরকার গঠন করতে পারবো, সেটাও আমাকে চলমান একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমাকে সেই রাষ্ট্র এবং সরকার গঠন করতে হবে। সুতরাং আমি সরকার গঠন করা পর্যন্ত যেরকম চলমান একটা ফ্রেমওয়ার্ক আমাকে একটা ফলো করতে হচ্ছে, কাজেই সেই ক্ষেত্রে আমি যেই শরিয়াটা বাস্তবায়ন করব, সেটাও তো আমাকে প্রচলিত একটা প্রসিডিউর মেনটেন করে আমাকে সেই পর্যন্ত যেতে হবে। বাংলাদেশে যে কোনো আইনের সংশোধনের জন্য প্রয়োজন হলো 2/3 মেজরিটি। যে কোনো আইন পরিবর্তনের জন্য সংসদে মিনিমাম 2/3 মেজরিটির প্রয়োজন হয়, এক। দ্বিতীয় হলো, এখন আমরা জুলাই সনদ যদি হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়, এবং ইনশাল্লাহ হবে, বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আমরা আশাবাদী, সেই জুলাই সনদে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়ে বাংলাদেশের কনস্টিটিউশন সহ ফুল আমাদের যে পলিটিক্যাল যে এখন যে বন্দোবস্ত, সেটার মধ্যে বড় একটা পরিবর্তন আসবে। সেটা হলো একটা আপার হাউস হবে, এবং প্রস্তাবনা অনুযায়ী লোয়ার হাউসের অধিকাংশ 2-4টা ক্ষেত্র বাদ দিয়ে অধিকাংশ ক্ষেত্রে আইন পাশ করার জন্য, আইন সংশোধন হওয়ার জন্য শুধু আপার হাউসে 2/3 মেজরিটিও যথেষ্ট নয়, সেখানে লোয়ার হাউসেই মেজরিটি যথেষ্ট নয়, আপার হাউসেও মেজরিটির সেখানে সমর্থন লাগবে। অর্থাৎ একটা ফুল প্রসিডিউর মেনটেন করেই আমাকে শরিয়া বাস্তবায়ন করতে হলেও বাংলাদেশের আসপেক্ট থেকে আমাকে ফুল প্রসিডিউর মেনটেন করতে হবে, এবং আমরা সেই ফুল প্রসিডিউর মেনটেন করে দেশের জনগণ, ম্যাক্সিমাম জনগণ যখন আমাকে রায় দিবে শরিয়া বাস্তবায়নের জন্য, তখনই আমি শরিয়াটা বাস্তবায়ন করতে পারবো। এর আগ পর্যন্ত দেশের মানুষকে বোঝাতে থাকতে হবে, দেশের মানুষের সমর্থন আদায় করতে থাকতে হবে। যখন দেশটা জনগণ ইসলামী শরিয়া পরিপালনের জন্য, ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য যখন জনগণ প্রস্তুত হবে, তখনই ইসলামী শরিয়া পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। আর সেই শরিয়ার অন্তর্ভুক্ত হিসেবে, শরিয়ার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা সেটা বাতিল হয়ে ইসলামী শরিয়া ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, সেটাও কার্যকর হবে ইনশাআল্লাহ। শাইখ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাইখ, আমি আপনাকে অ্যাজ আ পার্লামেন্ট ক্যান্ডিডেট হিসেবে দেখতেছি না, আপনাকে আমার দিনের শাইখ হিসেবে দেখতেছি, দিনের অভিভাবক হিসেবে দেখতেছি। সেই জায়গা থেকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নেবেন। আপনি যেটা বললেন যে আসলে আমি প্রশ্ন করার আগে কিছু একটু মানে অ্যাডিশনাল যুক্ত করে দিচ্ছি আপনাকে। আপনি যেটা বললেন যে আসলে প্রতিনিধিগুলো বা মানুষগুলো আপনার কাছে রিচ করবে কিভাবে, তার জন্য আমাদের একটা প্রোগ্রাম বর্তমান রানিং আছে, সেটা হচ্ছে এআই বট বা এআই সিস্টেম জেনারেট করছি বা কাজ করতেছি। সেখানে হচ্ছে বিভিন্ন প্রকার পার্লামেন্টের যে সদস্য আছে তারা এগুলো আমাদের কাছে একটি দাবি করতেছে, তাদেরকে আমরা এটা দেওয়ার চেষ্টা করতেছি। সেই ক্ষেত্রে আপনি চাইলে আমরা আপনাকে সেই জায়গাতে হেল্প করতে পারবো, যেন মানুষ আপনাকে সেই জায়গায় অ্যাজ আ এআই চ্যাটবোর্ড হিসেবে আপনার সাথে চ্যাট করতে পারে, এবং তাদের রিকোয়ারমেন্ট, তাদের যে অভিযোগ, অ্যালিগেশন সেখানে ড্রপ করতে পারেন, ইন্টারপ্রেট দিয়ে আপনি সেটা দেখতে পারেন। এই হচ্ছে বিষয়। আর আমার প্রশ্নের দিকে যদি আমি আসি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি তাকে শ্রদ্ধা করি, বাট আমি কখনোই মনে করি না উনি বাংলাদেশের পার্সপেক্টিভের জন্য পারফেক্ট, কারণ তিনি হচ্ছে ইউরোপীয় বান্ধব। আমরা একটু আগে পলয়ে ছিলাম হচ্ছে ভারতীয় পলয়, বাট আমার কাছে মনে হচ্ছে ইন্টারপ্রেটে আমরা এখন ডে বাই ডে পশ্চিমা বলয়ের দিকে যাচ্ছি। সো আমাদের সবচেয়ে বড় কনসার্নের জায়গাটা জনাব শাইখ, যেটা সবচেয়ে বড় জায়গা কিছুদিন আগে বা এখন যেটা দেখতেছি LGBT যেটাকে সমকামী, লেসবিয়ান, গে, এই বিষয়টা ডে বাই ডে বয়ে আসতেছে বিভিন্নভাবে। আসলে আমি মার্কেটিং নিয়ে কাজ করি, সো আসলে মানুষের সাইকোলজি কীভাবে হিপনোটাইজ করা যায় সেটা আমি বুঝতে পারি খুব তাড়াতাড়ি। তারা যেভাবে কাজটা করতেছে
সেটা আমাদের প্রশ্নটা সংক্ষেপে সংক্ষেপে ওকে অনেক ওকে লম্বা হয়ে যাচ্ছে। আর নেক্সট প্রজন্মের জন্য খুবই হুমকুশ হবে। আমাদের শরিয়া কায়েমের চেয়ে তার চেয়ে বড় বিষয় হচ্ছে তাদেরকে ডিফাইন করা বা তাদেরকে প্রতিহত করা। সো ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা করতেছে সেটা আপনারা কিভাবে ফেস করবেন বা কিভাবে সেটা রিমুভ করবেন, এটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে এসেছেন। আমি এখানে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের প্রসঙ্গ সরাসরি আমি মনে করছি না জরুরি। এটা অবশ্যই আমাদের জন্য আগামীর দিনগুলোতে বাংলাদেশের জায়গা থেকে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা আবহমান কাল থেকে চলে আসা ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হিন্দু অন্যান্য সকল কমিউনিটির জন্য আমাদের যে আবহমান কাল থেকে চলে আসা সমাজ ব্যবস্থা, তার জন্য নেক্সট সবচেয়ে হুমকি হলো এলজিবিটি কিউ ইস্যু। এলজিবিটি কিউ এবং ট্রান্সজেন্ডার ইস্যু দুটো গলা জড়াজড়ি ধরে আমাদের দেশে বর্তমানে আসছে এটা। এবং এই ইস্যুকে আমাদের মানে ডিফেন্স এটাকে প্রতিহত করা, এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়, অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। এটা খুব সহজে আমরা পার পেয়ে যাব বিষয়টা আমি সহজ মনে করছি না। সেই জায়গা থেকে আপনারা ইন্টারেস্টিং এটাও যে আমাদের এই আসনের যিনি ক্যান্ডিডেট আছেন, প্রধান প্রতিদ্বন্দ্বী আমাদের ধানের শীষের যিনি প্রার্থী, তার যে ওয়াইফ, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে অ্যাক্টিভিটি আমরা দেখি, সেখানেও ট্রান্সজেন্ডার ইস্যুতে তার যথেষ্ট ভূমিকা পাওয়া যায়। এটা আমাদের জন্য, মোহাম্মদপুরের এলাকার জন্য, বিশেষভাবে বাংলাদেশের মানুষের জন্য বড় ভয়ের একটা জায়গা। অর্থাৎ আমরা যেই জায়গাটাকে আতঙ্কগ্রস্ত, যেই জায়গাগুলো নিয়ে, এবং এই জায়গায় আমাদের যে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি, সেখানে বিএনপির যে ঘোষণা আছে সেই জায়গাটাতেও খুব অ্যালার্মিং একটা টার্ম আছে। সেটা হলো যে তারা রেইনবো নেশন টার্মটাকে কিন্তু তারা ইউজ করেছে। আপনারা জানেন এই রেইনবো নেশন এর যে মানে ইন্টারন্যাশনাল রেইনবো নেশনের এটার যে মানে মিনিং, সেখানে এটা এলজিবিটি কিউকে প্রমোট করারই একটা মিনিং হলো রেইনবো নেশন। অর্থাৎ আমাদের এই জাতির উপর এই ভয়াবহ অভিশাপ চেপে আসার জন্য চতুর্দিক থেকে এই আয়োজন অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়ে গিয়েছে। শুধু প্রফেসর ডক্টর ইউনূস সাহেব না, বর্তমান সরকার এবং সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি সহ তারা সকলেই যে কোনোভাবে এই এলজিবিটি কিউ বিষয়টাকে মেনে নিয়েই বা অনেকটা সেখানে সারেন্ডার করে তারা তাদের রাজনৈতিক বন্দোবস্ত এবং তাদের রাজনৈতিক টার্গেট পর্যন্ত তারা পৌঁছতে চাচ্ছে। সেই জায়গাটা থেকে এটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। এবং আগামী দিনে আমরা কিভাবে এই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব, আমাদের দেশকে আমরা রক্ষা করব, জাতির সভ্যতা ভদ্রতা আমরা রক্ষা করব, আমাদের জাতীয় ঐতিহ্যকে আমরা কিভাবে রক্ষা করব, এটার জন্য আমাদেরকে এলজিবিটি কিউ এবং ট্রান্সজেন্ডার ইস্যু এগুলোকে খুব শক্তিশালী পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে সেটা হ্যান্ডেল করতে হবে ইনশাআল্লাহ। আমরা সেটার জন্য প্রস্তুত আছি এবং আমাদের আগামী দিনের পলিটিক্স এবং সামাজিক প্রত্যেকটা আসপেক্ট থেকে এলজিবিটি কিউ এবং যেটা বললাম যে ট্রান্সজেন্ডার ইস্যু, এই ইস্যুগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। যারা প্রশ্ন করতে চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, আমরা আপনাদের প্রশ্নগুলো নিব, অন্য কোনো মাধ্যমে আমরা নিব, কারণ আমাদের হাতে শাইখের আরেকটা প্রোগ্রাম আছে। আমরা জাস্ট একটু মঞ্চে রাখতে চাই তিনটি টিমকে আমরা কথা দিয়েছিলাম, যারা আসলে চমৎকার প্রেজেন্টেশন দিয়েছে এবং তাদের সমস্যার সমাধানগুলো খুব চমৎকার লেগেছে। তো আমরা একটু ডাকবো, প্রথম দ্বিতীয় তৃতীয় করতে চাই না, তিনটা টিমই যারা আছেন আমি তাদেরকে ডাকছি। ইউল্যাব আসবে, ইউল্যাব। এখানে নিয়ে রাখবেন, এখানে নিয়ে রাখবেন স্টেজে বা হাতে রাখবেন। হ্যাঁ, তো ইউল্যাবের
যারা আছেন আমরা একটু তাদের হাতে পুরস্কারগুলো তুলে দিই। আমরা ওনাদের যেটা পছন্দ হতে পারে এরকম ছোট্ট একটা গিফট রেখেছি, সো একটু জোরে হাততালি দেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা পরে ইনশাল্লাহ প্রশ্ন নিব, আমরা পরে নিচ্ছি প্রশ্ন। এমনি আপনার প্রেজেন্টেশন অনেক টাইম নিয়েছেন। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে টিম হাদি। টিম হাদি, আমরা একটা হাততালি দেই। এবং আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের পলিসি পেপারগুলো রাখছি আমাদের অফিসে। শায়েক দেখবেন ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা এই পেপারগুলো নিয়ে কাজ করব আপনাদেরকে সাথে নিয়ে। জাযাকুমুল্লাহ। এবং সর্বশেষ আসবে নতুন ভোরের অপেক্ষা। নতুন ভোরের অপেক্ষা, একটু হাততালি দিব আমরা। অন্যদের উপরে পৌঁছে দেন। সময় দিব, আমরা সময় দিব, আমরা গ্রুপ ফটো তোলার সময় দিব, সময় দিচ্ছি একটু শেষ করে দিই আমরা সব। হ্যাঁ, ওনাকে নিয়েই দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা এই মুহূর্তে হচ্ছে এবং আমরা বাকি যে টিমগুলো পার্টিসিপেট করেছে পুরস্কার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? সো চিন্তার কোনো কারণ নেই। আমরা এখন হচ্ছে আমরা ঢাকা 13-র যে সকল ভোটাররা রয়েছেন তাদের সেই ভোটার ইনফরমেশন, সব ইনফরমেশনগুলো সহজে প্রত্যেক ভোটারের কাছে সহজে ডিজিটালভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা অ্যাপ তৈরি করেছি। সেই অ্যাপটা এখন আমরা উদ্বোধন করব, এখানে ওপেন করব। সেই অ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেকে নিজ নিজ ডিভাইস দিয়েই আমরা আমাদের ভোটার হিসাবে তার যাবতীয় সব তথ্য এক ক্লিকের মাধ্যমে এই অ্যাপস থেকে আমরা নিজেদের ডাউনলোড করে নিতে পারবো এবং নিজেরা সংগ্রহ করে নিতে পারবো। আমরা অনেক কষ্ট করে এই অ্যাপটা তৈরি করেছি। আমরা এখন আপনাদের সকলের জন্য সেই অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। তো হ্যাঁ ভাই, আমরা একটু দেখি, আপনারা যারা স্ক্যান করতে চান একটু স্ক্যান করে নেন এটা। এবং তোহা ভাই, আপনি আমাদেরকে একটু যদি একটা স্যাম্পল দেখান কিভাবে করবে এটা ইউজ। বাট তার আগে আমরা লাস্টলি এটাকে একটু স্ক্যান করে নেই। শায়েক এটা স্ক্যান করে এটার ওপেনিং করছেন, আমরা একটা হাততালি দেই জোরে। এটা স্ক্যান করতেই আমাদের এখানে চলে আসছে এই যে ঢাকা 13 আসনের ভোটার তথ্য। আপনি ওয়ার্ড নম্বর লিখবেন, যে হ্যাঁ যার যার ওয়ার্ড নাম্বার লিখলে ক্লিক করে জন্ম তারিখটা দিলে এখানে প্রথমে ইয়ার নির্ধারণ করতে হবে। যার যার
আমার সম্পূর্ণ তথ্যই চলে আসলো। আপনারা ঠিক এইভাবে অ্যাপ থেকে ডাউনলোড করে প্রত্যেকেই যার যার ভোটার তথ্য সম্পূর্ণ সংগ্রহ করতে পারবেন। আমরা আশা করছি যে আমাদের এই অ্যাপের মাধ্যমে আমাদের ঢাকা 13 আসনের সকল ভোটারগণ তারা কোনো স্লিপ ছাড়াই সরাসরি এই অ্যাপ থেকে নিজেদের ভোটার তথ্য কেন্দ্র সহ যাবতীয় সব তথ্য এখান থেকে তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী আর কোনো হ্যাঁ সেটা দেওয়া যাবে। প্রশ্ন লাস্ট আর একটা প্রশ্ন নেব আমরা, সর্বশেষ একটা আমি প্রশ্ন। দেখি সবচেয়ে জুনিয়র যে থাকবে হাত তুলছে যারা, সবচেয়ে আমরা জুনিয়র দেখেন সবচেয়ে জুনিয়র কে আছে দেখেন। না, স্কুল লেভেলের কেউ আছে? স্কুলের কেউ আছে? স্কুল স্কুল থাকলে হাত তুলো। কলেজে আছে? কলেজ? হ্যাঁ কলেজের থাকলে দেন। কলেজ কলেজ ইন্টারের ছাত্র স্টুডেন্ট, ইন্টারের এই যে এখানে ইন্টার 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 সেকেন্ড ইয়ার। আচ্ছা ঠিক আছে, কোন কলেজে বল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রাসেল, আমি মকবুলে পড়তেছি এখন বর্তমানে। তো আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যে সমস্যাটি আমাদের শিক্ষা ব্যবস্থা ধরতে গেলে কলম এবং খাতার ভিতরেই মানে আছে, এর বাইরে নেই। এখন আপনি মানে ভবিষ্যতে আমাদের টপ লেভেলের যে শিক্ষা ব্যবস্থা এটা করার জন্য আপনার পরবর্তী ধাপ কি, মানে আপনার পরিকল্পনা কি? মানে শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি বাস্তবমুখী করার এবং আরো বেশি আধুনিক এবং আরো বেশি উন্নত করার জন্য আমার পদক্ষেপ কি, এই তো? তো এটা আসলে শিক্ষা ব্যবস্থা এটা একটা ন্যাশনাল ইস্যু, এটা কোনো আসন সংক্রান্ত ইস্যু এটা নয়। অবশ্যই যেহেতু আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক কার্যক্রম আছে, আমি মাদ্রাসা এডুকেশন এবং জেনারেল এডুকেশন উভয়টার সাথে আমার ব্যক্তিগতভাবে নিজেরও পড়াশোনার সুযোগ আমার হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি নিজেও কাজ করছি। আমার নিজস্ব একটা বড় ধরনের পরিকল্পনা আছে যে আমরা জেনারেল এডুকেশনের সাথে ইসলামিক এডুকেশনের কম্বিনেশনের মাধ্যমে আন্তর্জাতিক ওয়ার্ল্ড ক্লাসের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য আমি কাজ করছি। আপনারা জানেন কেরানীগঞ্জের কলাতিয়ায় বাবরি মসজিদ কমপ্লেক্স সহ বিশাল একটা প্রতিষ্ঠান সেখানে আমরা গড়ে তুলছি। তো এটা আমার ব্যক্তিগত উদ্যোগ, সেই সাথে জাতীয় পর্যায়েও ন্যাশনাল রেঞ্জেও যেন আমরা আমাদের শিক্ষাটাকে আরও বেশি বাস্তবসম্মত এবং আরও বেশি আধুনিক এবং আমাদের আগামীর জাতি গঠনের জন্য আন্তর্জাতিক লেভেলে চ্যালেঞ্জগুলোকে ফেস করার জন্য আমাদের যেই জাতীয় শিক্ষিত জনশক্তির দরকার সেই মানের শিক্ষা ব্যবস্থা যেন আমরা গড়ে তুলতে পারি, তার জন্য শিক্ষাবিদদেরকে নিয়ে আমার পরিকল্পনা হলো যে সরকারিভাবেও এবং আমাদের প্রাইভেট ঢাকা 13 আসন নিয়ে নানা প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আমরা আমাদের মত এবং আমাদের চিন্তা ভাবনাগুলি শেয়ার করতে পারলাম। এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য আপনারা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং আমাকে আপনারা যেভাবে সমর্থন ব্যক্ত করেছেন এবং আমার কাছ থেকে আপনাদের প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমি আপনাদের সকলকে সেজন্য ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনাদের সকলের কাছ থেকে আমি প্রত্যাশা রাখব যে আপনাদের এই প্রত্যাশা পূরণে আমি যেন সফল কাম হতে পারি, সেই জন্য আপনাদের জায়গা থেকে আপনারা সহযোগিতাও করবেন এবং দোয়াও করবেন আমার জন্য ইনশাআল্লাহ। কেউ জায়গা থেকে উঠবো না। শায়েখ, আপনার কাছে আমাদের একটা আবদার, সবাই ছবি তুলতে চায়, তো আমরা যেটা করব সেটা হচ্ছে শায়েখ প্রত্যেকটা টেবিলেই একটু সময় যাবে, আপনারা ছবিটা তুলতে পারবেন, কিন্তু কেউ জায়গা থেকে উঠবেন না। এবং
আচ্ছা, এবং হচ্ছে শৃঙ্খলা টিম যারা আছেন তারা একটু এই সময়টায় শায়েকের সাথে থাকবেন, বাকি সবাই জায়গায় বসবেন, তা না হলে